আরও একটি নতুন গল্প শুনবার জন্য সবাইকে আমন্ত্রণ। আজকে পাঠ করব শ্রাবন্তী ভট্টাচার্যের লেখা গল্প হিয়ার মাঝি। ব্যানার্জি পরিবারের একমাত্র মেয়ে অতসীকে আজ বিকেলে পাত্রপক্ষ দেখতে আসছে। তাদের আপ্যায়নের জন্য সকাল থেকে আজ ভীষণ ব্যস্ত অতসীর মা ও বাবা। অনেক কিছু স্পেশাল আইটেম রান্না হচ্ছে অতিথি সৎকার হেতু। পাত্র একজন ডাক্তার, বনেদি বাড়ির একমাত্র ছেলে। অতসীর বাবা মায়ের খুব ইচ্ছে এখানেই যেন তাদের একমাত্র মেয়ের বিয়ে ঠিক হয়ে যায়। তবে অতসীও রূপে গুণে কিছু কম যায় না, একেবারে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। এবছর ওর এমএসসি ফিজিক্স ফাইনাল ইয়ার। অতসী ভীষণ ভালো গানও জানে, রবীন্দ্রসঙ্গীতে ডিপ্লোমা করেছে। আর অতসীর রূপের প্রশংসায় ওকে সুন্দরী বললে কমই বলা হবে। গোলাপের পাপড়ির মতোই হালকা গোলাপি গায়ের রং, টানা টানা হরিণের মতো মায়াবী দুটো চোখ, টিকালো নাক, টিয়া পাখির ঠোঁটের নেই লাল টুকটুকে দুটো ঠোঁট, মেঘের মতো ঘন কালো দীর্ঘ একঢাল চুল। এক কথায় অতীব সুন্দরী। ভগবান যেন অনেক সময় নিয়ে যত্ন সহকারে নিখুঁতভাবে ওকে গড়েছেন। ওর দিকে একবার তাকালে সহজে চোখ ফেরানো যায় না। অতসী শান্ত স্বভাবের মেয়ে, একটু কম কথা বলে, খানিকটা অন্তর্মুখী। সেরকম বন্ধুবান্ধবও বিশেষ নেই। ঘরে মার সাথে সময় কাটাতে স্বচ্ছন্দ বোধ করে। পাত্রের মা নির্মলা মুখার্জি ঠিক সময় মতো ছেলে সৌম্যকে নিয়ে পৌঁছে গেলেন অতসীদের বাড়ি। অতসীর বাবা মা যথাযথ আপ্যায়ন করে ড্রয়িং রুমে বসালেন তাঁদের। সামান্য কিছু সৌজন্যমূলক কথাবার্তার পর অতসীর মা অতসীকে নিয়ে এলেন বসার ঘরে। একটু আড়ষ্ট হয়ে বসে আছে সে। আসমানি কালারের একটা শাড়ি পরে ভারী সুন্দর লাগছে অতসীকে। স্থান কাল পাত্র ভুলে এক দৃষ্টে চেয়ে আছে সৌম্য। ওর অবাধ্য চোখ দুটো মস্তিষ্কের শাসন উপেক্ষা করে সামনে বসা প্রস্ফুটিত গোলাপটির দিকে নিবদ্ধ হয়ে আছে। শেষে মার একখানা ঠেলা খেয়ে লুপ্তপ্রায় সংজ্ঞাকে অতি কষ্টে নিজের আয়ত্তে এনে সংযত হলো সৌম্য। ভীষণ লজ্জায় তাড়াতাড়ি মুখটা ঘুরিয়ে নিল। নির্মলা দেবী হাসতে হাসতে অতসীকে বললেন, তুমি এত ভয় পাচ্ছ কেন? ভয় পাওয়ার তো কিছু নেই। শুনেছি খুব ভালো গান করো তুমি, একটা গান শোনাবে? নিজের প্রিয় রবীন্দ্রসঙ্গীতটা গাইল অতসী। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, আমি দেখতে পাইনি। অতীব সুন্দরী ও গুণী অথচ নিরহংকার ও শান্ত মেয়েটিকে নির্মলা দেবীর বেশ পছন্দ হয়ে গেল। আর সৌম্য যে প্রথম দেখাতেই ধরাশায়ী তা নির্মলা দেবী বেশ বুঝেছেন। নির্মলা দেবী অতসীর মাকে বললেন, আমার আর বেশি কিছু বলার নেই। একটা শুভ দিন দেখে এদের বিয়ের দিনটা পাকা করে ফেললেই হয়। অতসীর মা বিনীতভাবে বললেন, আর কয়েক মাস বাদে অতসীর এমএসসি ফাইনাল ইয়ার কমপ্লিট হয়ে যাবে। তারপর যদি বিয়ের দিনটা ঠিক করেন তাহলে আমাদের একটু সুবিধা হয়। ওই কয়েক মাস আমরাও তাহলে বিয়ের আয়োজনটা করে ফেলতে পারি। নির্মলা দেবী আপত্তি করলেন না। হ্যাঁ, অবশ্যই, আমারও তো সময় লাগবে। আমি একা মানুষ, সৌমের বাবাও নেই, সব একা হাতে আমাকেই সামলাতে হবে, বুঝতেই পারছেন। এরপর একটু থেমে বললেন, আপনাদের যদি আপত্তি না থাকে তাহলে আমার ইচ্ছে সৌম্য আর অতসী একটু আলাদাভাবে কথা বলুক। অতসীর বাবা তাড়াতাড়ি বললেন, না না, আমাদের আর কিসের আপত্তি। তারপর অতসীর দিকে ফিরে বললেন, অতসী, সৌম্যকে নিজের ঘরে নিয়ে যাও। বেশ পরিপাটি করে গোছানো অতসীর ঘরখানা। সারা ঘরে রুচির ছাপ স্পষ্ট। একধারে চুপ করে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে আছে অতসী। দুজনেই বেশ অস্বস্তিতে। কিভাবে প্রথম কথা শুরু করবে মনে মনে তার একটা হোমওয়ার্ক করছে দুজনেই। শেষে লজ্জার জড়তার লক্ষণ রেখা পার করে সৌম্য এগিয়ে এলো প্রথম কথা বলতে, কারণ ওর আগ্রহটাই ছিল সব থেকে বেশি। মৃদু একখানা গলা খাঁকারি দিয়ে অতসীর একটু কাছে এসে বলল, তোমার গানের গলাটা খুব সুন্দর। আজ তুমি যে গানটা গেয়েছ সেটা আমার বাবার খুব প্রিয় গান। আজ বাবা বেঁচে থাকলে তোমার গলায় এই গানটা শুনলে খুব খুশি হতেন। অতসী আস্তে আস্তে বলল, এটা আমার দুর্ভাগ্য যে আমি ওনাকে গানটা শোনাবার সুযোগ পেলাম না। আরও কিছু সামান্য কথাবার্তার পর অনেকক্ষণ ধরে মনের মধ্যে উসখুস করা কথাটা বলে ফেলল সৌম্য, আমাকে তোমার পছন্দ হয়েছে অতসী? কথাটা শুনে লাজুক অতসীর আগে থেকেই নিচু হওয়া মাথাটা লজ্জায় যেন বুকের উপর হেলে পড়ল। কোনো কথা না বলেই একটু হেসে চুপ করেই রইল। মৌনতাই সম্মতির লক্ষণ ধরে নিয়ে সৌম্য একটু সংকোচে জিজ্ঞাসা করল, তোমার ফোন নাম্বারটা পেতে পারি?
আপত্তি না করে নাম্বারটা দিল অতসী। কথায় কথায় বেশ রাত হয়ে এলো। নির্মলা দেবীর আপত্তি সত্ত্বেও অতসীর মা বাবা সৌম্য আর নির্মলা দেবীকে রাতের খাবার খাইয়ে তবে ছাড়লেন। সৌম্য যাওয়ার আগে অতসীকে আড়ালে বলে গেল, ফোন করলে ফোনটা রিসিভ করো কিন্তু। এরপর থেকে সৌম্য নিয়ম করে অতসীকে দিনে অন্তত 2বার ফোন করে। মাঝে মাঝে নিজের গাড়িতে ড্রাইভ করে ইউনিভার্সিটিতেও ছেড়ে আসে। নিজের জড়তা কাটিয়ে এখন সৌম্যের কাছে অনেকটাই সাবলীল অতসী। দেখলেই বোঝা যায় দুই কপত কপতি একে অপরের প্রেম দরিয়ায় বেশ হাবুডুবু খাচ্ছে। দুজনের মনেই লেগেছে গভীর ভালোবাসার পরশ। প্রেমিক যুগলের প্রেমের গতির সঙ্গে তাল মিলিয়ে সময়ের গতিও বেড়ে চলেছে নিজের ছন্দে। গোটা একটা মাস কেটে গেল চোখের পলকে। অতসীর ফাইনাল পরীক্ষাও এগিয়ে আসছে। অতসী পড়াশোনা নিয়ে ব্যস্ত, আর মা বাবা বিয়ের কেনাকাটায়। নির্মলা দেবীও যতটা সম্ভব বিয়ের কাজ এগিয়ে রাখছেন। দুই বাড়িতেই এখন বিয়ের ব্যস্ততা তুঙ্গে। একদিন সৌম্য ডিউটি যাবে বলে তৈরি হচ্ছে, ঠিক সেই সময় খাটের উপরে পড়ে থাকা নির্মলা দেবীর ফোনটা বেজে উঠল। অতসীর মা ফোন করেছেন। ফোনটা রিসিভ করলেন নির্মলা দেবী। তারপর বাকরুদ্ধ হয়ে ধপাস করে বসে পড়লেন চেয়ারে। এক মুহূর্ত দেরি না করে সৌম্য আর নির্মলা দেবী ছুটে এলেন হসপিটালে, যে হসপিটালের নাম অতসীর মা ফোনে আগেই বলে দিয়েছিলেন। এসে দেখেন অতসী বেডে শুয়ে যন্ত্রণায় ছটফট করছে। মেয়েটার আত্মচিৎকার কেবিনের বাইরে পর্যন্ত শোনা যাচ্ছে। একজন ডাক্তার ও 3জন নার্স কাটা পাঠার মতো বেডে ছটফট করা মেয়েটার চিকিৎসায় হিমশিম খাচ্ছে। নির্মলা দেবীকে দেখেই অতসীর মা কাঁদতে কাঁদতে ছুটে এলেন। বেশ কিছুক্ষণ পরে পুলিশও এলো অতসীকে কিছু জরুরি প্রশ্ন করবে বলে। অতসী যতটুকু সম্ভব প্রশ্নের উত্তর দিল। ঘটনাটা হলো, অতসী ইউনিভার্সিটি যাবে বলে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে বাসের অপেক্ষা করছিল। হঠাৎ আচমকা বাইকে করে দুটি ছেলে এসে বোতল থেকে অ্যাসিড ছুঁড়েই পালিয়ে যায়। ছেলেগুলোর মুখও দেখতে পায়নি, কিন্তু যতটুকু দেখেছে ওদের চেহারার বর্ণনা করলো পুলিশের কাছে। অতসীকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে, কিন্তু ঘুমের মধ্যেও মাঝে মাঝে যন্ত্রণায় কোঁকিয়ে উঠছে। মাকে বাড়ি পৌঁছে দিয়ে সৌম্য ঠায় বসে আছে অতসীর পাশে। অতসীর মুখটা একেবারে ঝলসে গেছে। সেই রং, সেই টানা টানা চোখ আর নেই। চামড়াগুলো অ্যাসিডে পুড়ে কুঁচকে গেছে। চোখের চারপাশে চামড়া কুঁচকে চোখ দুটো ছোট হয়ে গেছে। ঠোঁটের কাছটাও ঝলসে গেছে। অতসীর এই বিভৎস মুখটা দেখে সৌম্যের বুকটা যন্ত্রণায় কুঁকড়ে এলো। যারা এই ফুলের মতো সুন্দর মেয়েটাকে এতটা যন্ত্রণাদায়ক একটা জীবনের মধ্যে ঠেলে দিল, তাদের এই পৃথিবীতে আদৌ মানুষের জন্মানো উচিত? সৌম্য ভালো মতোই বুঝতে পারছে ভবিষ্যতে অতসীকে নিয়ে ওকে অনেক প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হবে। অনেক লড়াই ওকে লড়তে হবে, এই সমাজের সাথে, নিজের সাথে, এমনকি অতসীর সাথেও। দুর্বল হয়ে পড়লে চলবে না, মানসিকভাবে প্রস্তুত হতে হবে যে কোনো পরিস্থিতির জন্য। এই বিপদে নিজের ভালোবাসার মানুষটার হাতও কখনোই ছেড়ে দেবে না। পরের দিন সকালে সৌম্য হসপিটালে অতসীকে দেখতে এলে অতসী তাড়াতাড়ি একটা চাদর দিয়ে নিজের মুখটা আড়াল করবার চেষ্টা করল। সৌম্য নিজের চোখের জল কোনো মতে আটকে অতসীর পাশে এসে বসল। ধীরে ধীরে অতসীর মুখে চাদরটা সরিয়ে দিয়ে বলল, নিজের মুখ আড়াল করে এভাবে নিজেকে অসম্মান করো না অতসী। যে অন্যায়, যে অপরাধ তুমি করনি, তার দায়ও তুমি নেবে না। লজ্জায় মুখ ঢাকার কথা তো তাদের, যারা এই জঘন্য অপরাধটা করেছে। এই সমাজ যতই তোমার বিরুদ্ধে যাক না কেন, তুমি নিজের মনোবল, নিজের উপর আস্থা কখনোই হারিয়ে ফেলো না। তোমার এই লড়াইয়ে তুমি সবসময় আমাকে পাশে পাবে। কাল তোমায় হসপিটাল থেকে ছেড়ে দেবে। আমি ঠিক করেছি যে হসপিটালের সঙ্গে আমি যুক্ত, তোমাকে সেইখানে নিয়ে যাব। এরপর থেকে তোমার চিকিৎসা আমিই করব। চাপা স্বভাবের মেয়েটা নিজের মনের ভিতরে তোলপাড় করা যন্ত্রণাগুলোকে মনেই চেপে রেখে চুপ করেই রইল। শুধু ওর চোখ দুটো দিয়ে অঝরে ঝরে পড়া অশ্রুবিন্দুগুলো ওর মনের কথা হয়ে দুগাল বেয়ে গড়িয়ে পড়তে লাগলো অনবরত। প্রায় 1 মাস বাদে অতসী একটু সুস্থ হলে নির্মলা দেবী অতসীদের বাড়ি এলেন বিয়ের দিন ঠিক করতে। অতসীর বাবা মা দুজনেই হতবাক। অতসীর মা কাঁদতে কাঁদতে বললেন, আমরা তো ভাবলাম। নির্মলা দেবী কথা কেড়ে নিয়ে বললেন, কি ভাবলেন? বিয়েটা ভেঙে দেব? একদমই না। সামনের মাসে একটা ভালো দিন আছে, আমি ওই দিনই অতসী আর সৌমির বিয়ে দেব। যে ছেলে দুটো অতসীকে অ্যাসিড ছুঁড়েছিল ইতিমধ্যে পুলিশের জালে ধরা পড়েছে। জেরায় ওরা জানিয়েছে অন্য একটি মেয়েকে লক্ষ্য করেই অ্যাসিড ছুঁড়েছিল, কিন্তু ঠিক সময় মেয়েটি সরে যাওয়ায়
পাশে দাঁড়িয়ে থাকা অতসীর মুখেই অ্যাসিডটা পড়ে। সকালে খবরের কাগজে নির্মলা দেবী অতসীর খবরটাই পড়ছিলেন। পুলিশের কাছে বয়ানে ছেলেগুলো কি বলেছে সেই কথাই লিখেছে। চায়ের সাথে পেপার পড়ার নামে যে বিঘ্ন ঘটিয়ে বেসুরোভাবে পাশে রাখা ফোনটা হঠাৎ বেজে উঠল। সৌমের ছোট পিসি রত্না ফোন করেছে। নির্মলা দেবী ফোনটা তুলতে না তুলতেই ওপাশ থেকে খুব কৌতূহলী কণ্ঠস্বর ভেসে এলো। হ্যালো বৌদি, শুনলাম তুমি নাকি ওই মেয়েটার সাথে সৌমের বিয়ের দিন ঠিক করে এসেছো। হ্যাঁ রে, খুব তাড়াতাড়ি তোরা বিয়ের কার্ডটা পেয়ে যাবি। সৌমের ছোট পিসি এবার নির্মলা দেবীকে ভৎসনা করে বললেন, ছি বৌদি, ওই কুৎসিত মেয়েটার সাথে বিয়ে দিয়ে কেন নিজের ছেলে সারাটা জীবন নষ্ট করে দিচ্ছ? দাদা বেঁচে থাকলে তুমি এটা করতে পারতে? নির্মলা দেবী একটু অভিমানের সুরেই বললেন, এ কি কথা বলছিস রত্না? আসলে কি বলতো, তোরা সবার আগে শরীরের সৌন্দর্যটা দেখিস, আর আমি দেখি মনের সৌন্দর্যটা। আমি যে মেয়ের সাথে ছেলের বিয়ে ঠিক করেছিলাম, দেখতে অতীব সুন্দরী হলেও আমি দেখেছিলাম ওর অন্তরের সৌন্দর্যটা। ওর চেহারার মতো ওর মনটাও ছিল নিষ্পাপ এক ফুলের মতোই স্নিগ্ধ। দুর্ভাগ্যবশত মেয়েটা আজ একটা খারাপ পরিস্থিতির শিকার। আমি নিজে একজন মেয়ে হয়ে, একজন মা হয়ে মেয়েটার এই বিপদে ওর পাশে দাঁড়াবো না, মুখ ফিরিয়ে নেব? এটা আমি পারবো না। আমি আজ যা করেছি তো দাদা থাকলেও ঠিক এই কাজটাই করতো। তোরও তো একটা মেয়ে আছে, আজ এই ঘটনা যদি তোর মেয়ের সাথে ঘটতো, তখন তুই পারতিস এই কথাগুলো বলতে? আমার মেয়ের সাথে তুমি ওই নষ্ট মেয়ে ছেলেটার তুলনা করবে না বৌদি। নিশ্চয়ই ওর কোনো গোপন প্রেমিক ছিল, তোমরা হয়তো সেটা জানতে পারোনি। আমার মনে হয় সেই অ্যাসিডটা ছুঁড়েছে। তোর দূরদর্শিতার প্রশংসা না করে পারলাম না রে। তুই অতসীকে দেখলি না, জানলি না, অথচ বুঝে গেলি ওর প্রেমিকই এই কাজটি করেছে। তুই মনে হয় খবরের কাগজে পড়িসনি ওই দুইজন অপরাধী পুলিশের কাছে কি বলেছে। আসলে কি জানিস, আমরা মেয়েরাই হলাম মেয়েদের সবচেয়ে বড় শত্রু। কোনো মেয়ের বিপদে তার পাশে না দাঁড়িয়ে উল্টে মেয়েটাকেই দোষারোপ করে মেয়েটাকেই নানান অপবাদ দিয়ে সারা জীবন অন্ধকারের মধ্যে ঠেলে দিই। আমাদের এই সংকীর্ণ মানসিকতার জন্যই আজ এই লোভী স্বার্থপর সমাজে মেয়েরা কোনোভাবেই নিরাপদ নয়। আমি আজ গর্বিত যে আমি সৌম্যকে মানুষের মতো মানুষ করতে পেরেছি। যাই হোক, বিয়ের কার্ড পাঠিয়ে দেব, যদি আসতে ইচ্ছে করে আসিস, না হলে আসিস না, আমি জোর করব না। নির্দিষ্ট দিনে সৌম্য আর অতসীর বিয়ে হলো। এই বিয়েটা আর 5টা বিয়ের মতো একেবারেই নয়। লোকজন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন হই হুল্লোড় ছাড়া এক অনাড়ম্বর বিয়ে। তবু এই বিয়েটা ছিল এক দৃষ্টান্তমূলক বিয়ে, যেখানে এই কঠোর সমাজের চোখ রাঙানিকে উপেক্ষা করে শুধু বিশ্বাস, নির্ভরতা আর ভালোবাসাকে সম্বল করে দুটি হৃদয় 4 হাত এক হলো। বিয়ে সম্পন্ন হলে নির্মলা দেবী নিজে হাতে বরণডালা সাজিয়ে অতসীকে বরণ করে ঘরে তুললেন। তার বিশ্বাস, এই অন্ধকারে একটা প্রদীপের আলো যদি তিনি জ্বালতে পারেন, তাহলে অন্ধকারের কিছুটা অংশ হলেও তিনি আলোকিত করতে পারবেন। সেই আলোকে আলোকিত হয়ে ভবিষ্যতে হয়তো অন্য একজন সহৃদয় ব্যক্তি এগিয়ে আসবেন তার দেখানো পথ অনুসরণ করে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। গল্পটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ারও করতে পারেন।